আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের পড়াশোনা শুরু করি। সেটা হচ্ছে, আর আমি একটু আগে যেটা বললাম যে আমি আজকে ক্লাসে যে টাইপের কোশ্চেন করলাম এই টাইপের কোশ্চেনই ভাইভাতে করা হবে। সো আমি প্রতিদিন ক্লাসেই চেষ্টা করবো এই টাইপের কিছু কোশ্চেন করতে। সেই কোশ্চেনগুলা বুঝে তোমরা ফাইনালের জন্য পড়াশোনা করবা, বা ইভেন ইসের মধ্যেও আমাদের যে গুগল ফর্মের বিভিন্ন পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো কিন্তু এই টাইপের কোশ্চেনের উপর, এই টাইপের কোশ্চেন যারা পারবে তারাই সেই কোশ্চেনের অ্যান্সার পারবে। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের সিলেবাসে যাই। সেটা হচ্ছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বা বাংলা কি বলে তড়িৎ ক্ষেত্র। এই জিনিসটা আসলে কি আমরা তড়িৎ ক্ষেত্রটা হলো একটা অঞ্চল যেখানে আমি আরেকটা যদি চার্জ আনি তাহলে তার ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। আমরা যদি কোনো একটা চার্জ কোনো একটা জায়গায় রাখি তাহলে সেই চার্জের আশেপাশে একটা ক্ষেত্র তৈরি হয়। ও যেটা বলতেছিল, ধরো এখানে আমি একটা চার্জ রাখলাম, সেই চার্জের আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত একটা ক্ষেত্র তৈরি হবে। এই ক্ষেত্রের মধ্যে থেকে আমি যদি ধরো অন্য একটা চার্জ নিয়ে আসলাম, আরেকটা চার্জ সেটা হচ্ছে কিউ, সেটাকে যদি আমি এখানে আনি তখন কি হবে, এখানে এক ধরনের ক্ষেত্র তৈরি হবে। কেমন ক্ষেত্র তৈরি হবে? আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে, যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, তো এইরকম যদি হয় তাহলে এই যে এই চার্জের জন্য এইখানে যে চার্জ আছে সেই চার্জের জন্য এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটাকে বলা হয় কি যখন আমাদেরকে স্যার ইলেকট্রন ফিল্ড ফাইন্ড করতে হয় তখন কিন্তু আমরা ফর্মুলা ইউজ করি আপনার তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? কিন্তু তড়িৎ প্রাবল্য আর ইলেকট্রিক ফিল্ড এই দুইটা কথা কি সেম? আচ্ছা, তড়িৎ প্রাবল্য আর ইলেকট্রিক ফিল্ড দুইটা হচ্ছে ই টাইপের জিনিস, মানে রিলেটেড স্যার। রিলেটেড একটা জিনিস। আমি বলবো সেটা কি কেন আর কি, কেন রিলেটেড। তো এখানে ব্যাপারটা হচ্ছে দাদা, এই যে যে চার্জ আছে ইলেকট্রিক চার্জ, সেই চার্জের সারাউন্ডিং যে স্পেসের মধ্যে অন্য কোনো চার্জ আসলে সেখানে এক ধরনের ফোর্স তৈরি হয়। ফোর্স বলতে যে আকর্ষণ বা বিকর্ষণ যখন তৈরি হয় তখন এক ধরনের ফোর্স তৈরি হয়। যে ফোর্স তৈরি হয় সেইটাকেই বলা হয় হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য। ক্ষেত্র স্যার। ক্ষেত্রের প্রাবল্য। প্রাবল্যটা আমি বলতেছি, সেটা হচ্ছে আমার ফার্স্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে এই যে এখানে যে স্পেস যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে কেমন আমি তোমাদেরকে একটু বলি। ধরো তোমরা যারা গ্রিন ইউনিভার্সিটিতে পড়ো তাদেরকে কিন্তু এরকম মনে হয় যে ধরো আগারগাঁও পর্যন্ত চলে আসলে কি মনে হয় না যে ইউনিভার্সিটিতে চলে আসছি, আর কোনো ধরনের রিস্ক নাই? এরকম একটা ব্যাপার মনে হয় না? ইউনিভার্সিটিতে আবার রিস্ক? না না ওইটা না, আমি না, কথার অনেক কথা। সময় জ্যামে পড়লে মনে হবে যে কাছে স্যার, এক্সাম আছে, এরকম অবস্থা যদি হয় তাহলে আচ্ছা সেটার কোনো জ্যামের একটা ব্যাপার আছে। তারপর ধরো তোমাদের যদি এরকম হয় যে ধরো কারো কাছে কোনো কারণে তোমার মানি ব্যাগটা পকেট মার হয়ে গেছে, ঠিক আছে? এখন কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা আমি তোমাকে আগারগাঁও পর্যন্ত পৌঁছে দিতে পারবো, তখন কি তোমার মনে হবে না যে আচ্ছা ইউনিভার্সিটি চলে আসি, এখন আর কোনো সমস্যা নাই, ভার্সিটিতে গিয়ে আমি একটা ব্যবস্থা করতেই পারবো? একটা ব্যাপার হয় না? জি স্যার। বা এইদিকে যাদের বাসা তাদের হয়তো এই শেওড়াপাড়া পর্যন্ত আসলে তাদের কাছে এরকম মনে হয় যে না ইউনিভার্সিটিতে চলে আসছি, এখন আর কোনো টেনশন নাই। বা ধরো দেশে একটা গোলযোগ চলতেছে টুকটাক, ঠিক আছে, তো তুমি হচ্ছে চেষ্টা করলা যে দেখ ইউনিভার্সিটির দিকে ঢুকে যাই, তাইলে আর কোনো রিস্ক নাই, ওইখানে ফ্রি থাকবো, সেফে থাকবো, এরকম আমরা বলি না? আচ্ছা, বা তুমি যদি একটা মেয়ের কথা চিন্তা করো যে ওদের তো মাঝে মাঝে অনেকে হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসলে তখন তোর ভয় লাগে না, ইউনিভার্সিটির সামনে চলে আসে যে এখন আর কোনো টেনশন নাই, এরকম একটা ব্যাপার হয়। তার মানে কি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমাদের একটা ক্ষেত্র কাজ করে, যে ক্ষেত্রের মধ্যে আমাদের কি আছে, মানে পজিটিভ কিছু জিনিস আছে, আবার মানে যে ক্ষেত্রের মধ্যে ধরো আবার এমনও হয় না যে ধরো তোমার আইডিবিতে তোমার একটা ফ্রেন্ড আসছে যে ফ্রেন্ডের বাসা সিলেট, তখন একটা ব্যাপার হয় না যে আইডিবিতে আসছে তোমাকে এসে ফোন দিবে, তুমি গিয়ে তার সাথে একটু দেখা করবা, বাসার ব্যাপার কেউ আসছে তোমাকে এসে ফোন দেয়, এরকম হয় না? দুটো ব্যাপারই কিন্তু হয়, যে তুমি ধরো এখানে তোমার ভালো কেউ একজন আসছে, ফ্রেন্ড আসছে, সে এসে তোমার সাথে দেখা করতেছে, আবার
ধরো এরকম হইলো যে আইডিবি এই পর্যন্ত তুমি কোনো একটা প্রবলেমে ছিলা, এই পর্যন্ত আসার পরে তোমার প্রবলেমটা কেটে যায়। তো এই ব্যাপারটা এরকমই যে আমি যদি এখানে একটা চার্জ নিয়ে আসি তখন হচ্ছে এরকম একটা ব্যাপার তৈরি হয় যে সে আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। বা এটা তোমার বাসার পাশে হইতে পারে, যে বাসার পাশে নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত দেখা যায় তোমার সবাই পরিচিত, তুমি যে কোনো দোকান থেকে কি করতে পারো, ইনস্ট্যান্ট কোনো কিছু প্রয়োজন হইলে নিতে পারো। তোমার কাছে হয়তো টাকা নাই, তুমি ইনস্ট্যান্ট নিলা যে পরে টাকা দিয়ে দিব, ঠিক আছে। বা বাসার পাশে আশেপাশে মানুষ যারা আছে তাদের কাছ থেকে তুমি একটা হেল্প পাবা, এরকম একটা ব্যাপার হইতে পারে। তো এখন একটা জিনিস চিন্তা করো যে ধরো এক একজনের এইরকম ক্যাপাবিলিটি এক এক রকম না? আর ইলেকট্রিক ফিল্ডে যে চার্জটা থাকবে সেটা পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে। ইলেকট্রিক ফিল্ডে হ্যাঁ, এখানে চার্জ তোমার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইলেকট্রিক এই যে ফিল্ড, যেটা এই ফিল্ডটা বিভিন্ন ধরনের চার্জ হইতে পারে, কম চার্জের হইতে পারে, বেশি চার্জের হইতে পারে। তো যার কারণে এই ফিল্ডের শক্তি ডিফারেন্ট হইতে পারে না? যে ধরো তোমাদের মধ্যে কেউ আছে যে আশেপাশে খুব পরিচিত, মানে এই এলাকায় গেলে তোমাকে সবাই চেনে, এরকম হয় না? জি স্যার। আবার স্যার। কেউ কেউ আছে যে তারা হচ্ছে সবসময় বাসায় থাকে, যেমন আমি, আমার বাসার আশেপাশে, আমি বাসায় আছি কম 2-2.5 বছর ধরে, আমাকে তেমন কেউ চিনে না। দুই একটা জায়গা মানে আশেপাশে যে মুদির দোকান বা আমাদের বিল্ডিং এর দুই একজন চিনে টুকটাক, এরকম দুই একজন, জিমের আশেপাশে দুই একজন চিনে, এইরকম দুই একজন চিনে, এর বাইরে আমাকে কেউ চিনে না। আবার ধরো আমাদেরই মানে আমার বয়সী কেউ একজন হয়তো আছে যার এই এলাকা সবাই চিনে, ঠিক আছে, কোনো কারণে হয়তো চিনে, আমাকে কেউ চিনে না, এরকম ব্যাপার আছে না? তো তোমাদের মধ্যে এরকম আছে যে স্যার হ্যাঁ, স্যার আমাদের এই স্টাডি টাইপটা কি টাইপের? ইউকে না ইন মাই হোম কান্ট্রি নাকি আনাদার কান্ট্রি এটা? তুমি কি এখন ওইটা রেজিস্ট্রেশন করতেছো? জি স্যার আমিও করতেছি। জি স্যার। ক্লাসটা শেষ হোক তারপরে বলো। মনোযোগ কিন্তু ওই জায়গায় স্যার, এই ক্লাসের জায়গায় মধ্যে নেই। আর কি ক্লাসের মধ্যে অন্য কথা জি বলে তো স্যার। ক্লাস নিতে আচ্ছা। হয়ে যাবে। আর এই ক্লাসগুলো দেখো রেকর্ড থাকে, ঠিক আছে? তো স্যার তোমাদের নিজেদের অপ্রাসঙ্গিক কথা বেশি হয়েছে। আচ্ছা, তো দেখো এখানে কি হয়, একটা ব্যাপার আছে না যে তোমার এই যে আশেপাশে একটা ক্ষেত্র আছে, যে তোমাকে বেশি চিনে কেউ তোমাকে কম চিনে, এরকম একটা ব্যাপার আছে। তো এই যে আমি যে এখানে একটা চার্জ রাখবো, সেই চার্জের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হতে পারে যে কিছু কিছু চার্জের ক্ষেত্রে তার এই ক্ষেত্রটা ছোট হইতে পারে, কিছু কিছু চার্জের ক্ষেত্রে এই ক্ষেত্রটা কি হইতে পারে, বড় হতে পারে। বড় বড় হতে হতে পারে, পারে। ছোট কারো হতে পারে। ক্ষেত্রে স্ট্রং হইতে পারে, কারো ক্ষেত্রে কম স্ট্রং হইতে পারে, বেশি স্ট্রং হইতে পারে, আবার উইক হইতে পারে, বা কম স্ট্রং হইতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো আমরা আসলে এই জিনিসটাই, এই যে জিনিসটা কম স্ট্রং না বেশি স্ট্রং, এই জিনিসটাই বের করে কে, এই জিনিসটাই বের করে হচ্ছে যে একটু আগে যে বলতেছিল যে ইলেকট্রিক তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, ওই তড়িৎ প্রাবল্য জিনিসটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মানে ওই তড়িৎ ক্ষেত্রে শক্তি কতটুকু, শক্তিটাই আসলে প্রাবল্য হিসেবে প্রকাশ করে, শক্তির নাম হচ্ছে প্রাবল্য, ঠিক আছে? কোন ইলেকট্রিক ফিল্ড যত বেশি শক্তিশালী তা আমরা বলি যে ওইখানকার প্রাবল্য তত বেশি। এই জিনিসটা কিভাবে বের করা হয়? এই জিনিসটা বের করা হয় এরকম করে, যে ধরো এই যে এখানে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ ধরে নিলাম, তো আমি একটা +1 একটা চার্জকে কি করলাম, এখানে আনলাম, এখানে আনলে কি হবে, দুইটাই প্লাস, তো একটা নেগেটিভ ফোর্স বিকর্ষণ তৈরি হবে। হবে না? হ্যাঁ, একটা নেগেটিভ ফোর্স তৈরি হবে, বিকর্ষণ ফোর্স তৈরি হবে। তো এইটার ক্ষেত্রে এক ধরনের ফোর্স তৈরি হবে। আবার যদি এমন হয় যে না +2 কুলম্ব আমি একটা নিয়ে আসবো, তখন কি হবে, আরেক ধরনের একটা বিকর্ষণ তৈরি হবে। বিকর্ষণ তৈরি হয়েছে। আবার এরকম হইতে পারে যে -1 নিয়ে আসলাম, আকর্ষণ করবেন। আকর্ষণ হবে আকর্ষণ স্যার। তখন করবে। আকর্ষণ করবে, তখন এক ধরনের ফোর্স তৈরি হবে। প্লাস ফোর্স। আকর্ষণ বিকর্ষণ বিভিন্ন ফোর্স তৈরি হচ্ছে, এক একটার জন্য শক্তি হচ্ছে এক এক রকম। তো এই জিনিসটাকে প্রকাশ করার জন্য যে জিনিস ইউজ করা হয় সেটাকেই বলা হয় ই, বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ই সমান সমান হচ্ছে F/Q0, কিউ নট কিংবা কিউ। ঠিক আছে, F/Q0। এই Q0টা হচ্ছে যে আমি যে চার্জগুলো ইউজ করতেছি সেই চার্জ, ঠিক আছে, এগুলা হচ্ছে এই চার্জের মান। এটা আমি এখানে যদি এটা ইউজ করি তাহলে সেটার মান। এটা হচ্ছে ফোর্স।
আর এফ হচ্ছে আমার আর ফোর্স। কিউটা কি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ নাকি যে চার্জটাকে আমরা বাইরে থেকে আনতেছি ওই চার্জ? কিউটা হচ্ছে আমার যে চার্জটাকে আমি বাইরে থেকে আনতেছি সেটা। ওকে স্যার। ঠিক আছে। এবং নরমালি এইটা মানে একটু ছোট চার্জ হইতে হয় যেন সেটা ওই ক্ষেত্রের মধ্যে ওই রকম কোনো প্রভাব না করতে পারে। আচ্ছা, তো এখন দেখো যদি এমন হয় যেটার মান হচ্ছে +1 বা 1, প্লাসও বাদ দিলাম, এটার মান 1, তাহলে কি হবে? ই সমান সমান এফ হয়ে যাবে। হয়ে যাবে। তার মানে একক একটা চার্জকে যদি আমি কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ ফোর্স কাজ করবে সেখানে বা যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স হবে এই আসছে এটা কি এটা? আচ্ছা, যে পরিমাণ অনির্বাণ ধর গাঙ্গুলি নাকি সি? অনির্বাণ সূত্রধর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও হচ্ছে কি করে ফেলছে এটা ব্যাপার না। আচ্ছা, যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স হয় সেই ফোর্সটাকেই বলা হয় কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য। ঠিক আছে, তার মানে কি যে একটা চার্জকে আমি যদি কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে আমার যে পরিমাণ তড়িৎ বল তৈরি হবে সেটাই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন যদি এমন হয় যে আমি হচ্ছে খুবই এই টাইপের একটা ফোর্স রাখলাম, মানে এমন একটা চার্জ রাখলাম যে চার্জের কারণে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল বেশি হলো তাহলে সেখানে কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে। আর যদি তড়িৎ বল কম হয় তাহলে সেখানে কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেটা কম হবে। তো এটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এখন আমরা একটু আরেকটা জিনিস দেখি যে তড়িৎ ক্ষেত্র যে তৈরি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রটা এরকম তৈরি হয় যে আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে আসলে তড়িৎ ক্ষেত্রটা আসলে কেন তৈরি হয়? তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় কারণ কি যে যদি যখন একটা পজিটিভ চার্জ থাকে সেখান থেকে কিছু বলরেখা বের হয়, লাইনস অফ ফোর্স বের হয়। পজিটিভ চার্জ থেকে কিছু বলরেখা বের হয় আর নেগেটিভ চার্জে এসে সেই বলরেখাগুলা প্রবেশ করে। বলরেখাগুলা হচ্ছে এক ধরনের রেখা যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে আর্টিফিশিয়াল বলতে ইমাজিনারি রেখা। তো ইমাজিনারি রেখা যখন থাকে স্বাভাবিকভাবে চিন্তা করো যে ধরো আমার এখানে একটা চার্জ আছে, হ্যাঁ, এই চার্জের কারণে কি হবে? এখানে কিছু বলরেখা তৈরি হবে না এরকম? জি স্যার। আচ্ছা, এখানে একটা বলরেখা তৈরি হয়েছে ধরে নিলাম। এখন আমি যখন এখানে আরেকটা চার্জ নিয়ে আসবো তখনও তো কিছু বলরেখা তৈরি হবে, তাই না? তো এই বলরেখাগুলো একটা আরেকটাকে কি করবে তখন? বাধাও দিতে পারে, আকর্ষণ করবে স্যার। যে কোনো একটা করতে পারে। ঠিক আছে, এই কারণেই আসলে এই যে তড়িৎ বল তৈরি হয় আসলে, বা বলরেখা একটা একটার উপর ফোর্স প্রয়োগ করে। আচ্ছা, সো এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করা যায় কিভাবে? দুইটা ভাবে। ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল, যে একটা চার্জ পার্টিকেল যদি কোথাও রাখি তাহলে সেখানে এক ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। আর আরেকটা ভাবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, সেটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। কোন একটা জায়গায় যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি এবং সেটা টাইমের সাথে সাথে যদি ভ্যারি হয় তাহলে সেইখানেও ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো এটা নিয়ে ডিটেইল আমরা আসলে পড়বো ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিজম যখন পড়বো তখন, যে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড কিভাবে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটা আমরা ওইখানে গিয়ে পড়বো। আপাতত আমরা জানবো যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল যদি কোথাও রাখি তাহলে তো দেখলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার এই কনসেপ্টটা? ঠিক আছে। জি স্যার। সেই ক্ষেত্রে দুটাই চার্জ পার্টিকেল থাকবে। দুইটা চার্জ পার্টিকেল হতে পারে বা একের অধিকও হতে পারে, সমস্যা নেই। মানে সবগুলো আর কি চার্জ পার্টিকেল। হ্যাঁ, চার্জ পার্টিকেল হইতে হবে তাইলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স এই জিনিসটা আসলে কি, বা তড়িৎ ফ্লাক্স বলে? একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা প্রবেশ করে। হ্যাঁ, এটা হচ্ছে সংজ্ঞা যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা প্রবেশ করে
সেটাকেই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। তো এই কনসেপ্টটা যদি একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে ধরো তোমার রুমের মধ্যে বিশাল বড় একটা জানালা আছে, ঠিক আছে? তোমার রুমের মধ্যে বিশাল বড় একটা জানালা আছে, তো সেই জানালা দিয়ে বাতাস আসে, ঠিক আছে? তো আবার তোমার পাশের রুমে একটা জানালা আছে, সেই জানালা দিয়ে আসলে মানে তোমার রুমে তো একের অধিক জানালা থাকতে পারে, তাই না? তো সব জানালা দিয়ে কি সমান পরিমাণ বাতাস আসে সব সময়? না স্যার। না স্যার। ডিপেন্ড করবে কিসের উপর? স্যার বাতাসের গতির মানে গতি প্রভাবের উপর, মানে কোন দিক থেকে আসতেছে সেটা। বাতাস কোন দিক থেকে আসতেছে তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, জি স্যার। এটা একটা বড় জিনিস। আর জানালার আয়তনের উপরেও তো নির্ভর করে। জানালা কত খোলা আছে বন্ধ আছে ওটার উপর। হ্যাঁ, জানালা খোলা না বন্ধ না, আমরা ধরে নিই জানালা খোলা, জানালা খোলা কিন্তু জানালা আয়তনের উপর আয়তনের উপর ডিপেন্ড করবে। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তো এই কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে যে আমার বাতাস কতটুকু আসতেছে, সেটা ডিপেন্ড করবে দুইটার উপর। স্যার গতির উপর ডিপেন্ড করবে স্যার। হ্যাঁ, বাতাস কি পরিমাণ আসছে সেটার উপর ডিপেন্ড করবে, যে কত স্পিডে বাতাস আসতেছে সেটার উপর ডিপেন্ড করবে। বাতাস কোন দিক বরাবর আসতেছে সেটার উপর ডিপেন্ড করবে। আর আমার যে জানালা সেটার আয়তন কতটুকু তার উপর ডিপেন্ড করবে। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে বাতাস আসে। তো যখন এই কোনো জানালা দিয়ে বাতাস আসে, সেটাকে আমরা চাইলে বলতে পারি কি, যেহেতু ওই জানালা দিয়ে বাতাস আসতেছে, জানালা বরাবর বাতাস অতিক্রম করতেছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এয়ার ফ্লাক্স, ঠিক আছে? তো এয়ার ফ্লাক্স বলা যায় এটাকে। তো একইভাবে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে চলে যাই, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যদি চলে যাই, তাহলে কোন একটা ইলেকট্রিক ফিল্ড মানে কোন একটা এরিয়ার মধ্য দিয়ে কতটুকু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফ্লো করতেছে, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ধরো আমার এখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে, এটা হচ্ছে আমার এরিয়া। তো আমার এই এরিয়া বরাবর কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স প্রবেশ করতেছে? That means electric flux is the rate of flow of electric field through a given area. বা আমরা চাইলে এটাকে এভাবে বলতে পারি যে এই এরিয়া দিয়ে ইলেকট্রিক ফিল্ড মানে কি, ওখানে তড়িৎ বলরেখা আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এই এরিয়া বরাবর কি পরিমাণ তড়িৎ বলরেখা, মানে এই এরিয়া দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা পাস করছে, সেটাও হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স is proportional to the number of electric field lines গোয়িং থ্রু এ ভার্চুয়াল সারফেস। এই সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা পাস করবে, সেটা হচ্ছে আমার কিসের মান? ইলেকট্রিক ফ্লাক্সের মান। বা আমি যদি সিম্পলি বলি যে এই এরিয়াতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো হয়েছে, রেট অফ ফ্লো যতটুকু হয়েছে, সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান। এখন এখানে দুইটা ওই যে আগের মতোই দুইটা ব্যাপারের উপর ডিপেন্ড করবে, যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে আর এস এর ডিরেকশন কোন দিকে। মানে তিনটা জিনিস ডিপেন্ড করবে, যে ই এর মান কত, ই এর মান, ইলেকট্রিক ফিল্ডের মান যত বেশি হবে, ইলেকট্রিক ফ্লাক্সের মান তত বেশি হবে। তারপর এই যে এরিয়া, সেই এরিয়া এস এর মান যত বেশি হবে, ইলেকট্রিক ফ্লাক্সের মান তত বেশি হবে। আর একটা জিনিস ডিপেন্ড করবে কেমন, এই জানালার মতো, যে জানালার ডিরেকশন আর হচ্ছে বাতাসের ডিরেকশন, এই দুইটা ডিরেকশন যেরকম ডিপেন্ড করে, এখানেও ইলেকট্রিক ফিল্ড আর এই সারফেস এরিয়া, এই দুইটার ডিরেকশন উপর বেস করেও কি হবে, আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান ডিপেন্ড করবে। এখন দেখো, খেয়াল করি, এই যে দেখো এখানে ইলেকট্রিক ফ্লাক্স আসলে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ বলো স্যার। এই ক্ষেত্রে স্যার ই এর মান কি স্যার এফ বাই কিউ নট দেওয়া যাবে, ব্যবহার করা যাবে? ই এর মান এফ বাই কিউ নট ব্যবহার করতে পারবা। আচ্ছা, তো ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা এস তো স্যার সারফেস এরিয়া না স্যার? হ্যাঁ, ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ফাই ই দ্বারা প্রকাশ করি। দ্যাট মিন্স স্যার এই ভার্চুয়াল সারফেসটা কি স্যার? ভার্চুয়াল সারফেস মানে হচ্ছে মানে এই সারফেসটা চোখে দেখতে পারবা না, কল্পনা করে নিতে হবে। কল্পনায়? যে আমরা যে ক্লাস করতেছি, আমাদের কি কোনো রুম আছে? না স্যার। এরকম আমরা যখন ভার্চুয়াল রুমে ক্লাস করি, ওগুলো হচ্ছে ভার্চুয়াল ক্লাস, মানে ভার্চুয়াল সারফেস। আচ্ছা, তো ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, আর যেহেতু ইলেকট্রিক, এই কারণে ই লেখা হয়, ফাই ই।
তো এটা হচ্ছে ই ডট এস, মানে হচ্ছে ই এস কস থিটা। আমরা জানি ডট প্রোডাক্ট হলে কি হয়, কস থিটা হয়, তাই না? জি স্যার। ওকে, এখন দেখো এই থিটার মান যদি 90 ডিগ্রি হয়, cos থিটা 90 মানে কত? 1 স্যার, cos 90 মান হচ্ছে 1, তার মানে কি? 1 কি? জিরো স্যার, জিরো। cos 90 মান হচ্ছে 0। জিরো জি স্যার। স্যার, জিরো। 90 মান হচ্ছে 1। 90 ডিগ্রি মান 1। হ্যাঁ, তো দেখো cos 90 মান যদি 0 হয় তখন কি হবে? তার মানে ই আর এস এই দুইটা ডিরেকশন যদি 90 ডিগ্রি বরাবর হয় তখন কি হবে? তখন কোনো ধরনের ইলেকট্রিক ফ্লাক্স থাকবে না, ঠিক আছে? ই আর এস এর মান যদি 90 ডিগ্রি বরাবর হয় তখন কোনো ধরনের ইলেকট্রিক ফ্লাক্স থাকবে না। আর যদি এমন হয় ই আর এস এর মান 0 ডিগ্রি হয়, মানে প্যারালালি হয়, সেক্ষেত্রে কি হবে? ম্যাক্সিমাম পরিমাণ আমরা কি পাবো? ইলেকট্রিক ফ্লাক্স পাবো। দেখো আমি এটা জিনিসটা আসলে কেমনে হয় আমি যদি তোমাদেরকে একটু দেখাই। এই লোয়ার উপর ডিপেন্ড করতে স্যার, জেনারেটরের স্যার চার্জ উৎপন্ন হয়। হুম, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? মানে আমার জি স্যার, জি ক্যামেরাটা স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে ধরো এই হচ্ছে একটা জিনিস, ঠিক আছে? এটাকে আমি ধরে নিলাম যে আমার এরিয়া। তো যে কোনো জিনিসের এরিয়ার ডিরেকশন কোন দিকে হয়? নর্থ সাউথ। না, একটা জিনিসের এরিয়ার ডিরেকশন কোন দিকে বলতে পারবা? মানে স্যার বুঝলাম না। তার চারিপাশে। চারিদিকে স্যার। না, যে কোনো জিনিসের এরিয়ার ডিরেকশন হচ্ছে লম্ব বরাবর। কেন স্যার? জানতাম না। আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো তোমরা যখনই যে কোনো ভেক্টরের কোনো কাজ করবা, ভেক্টর নিয়ে কোনো কাজ করবা, তো সেখানেই দেখবা ধরো এটা যদি একটা আমার কোন একটা সারফেস এরিয়া হয়, যে আমি সারফেস এরিয়া বলতে এইটুকু এরিয়া বুঝাইলাম, ঠিক আছে? তো জি স্যার, বুঝতে পারছি মনে হয় স্যার। মানে এরিয়া তো ভেক্টর প্লাস x বরাবর যায়, মাইনাস x বরাবর যায়, প্লাস হ্যাঁ y মাইনাস y বরাবর যায়। হ্যাঁ, চারদিকে। এরিয়া তো এক ধরনের ভেক্টর রাশি। লম্বাভাবে। জি স্যার। এরিয়া ভেক্টর রাশি হওয়ার কারণে এটার ডিরেকশন হয় সবসময় এই এরিয়া থেকে লম্ব বরাবর, তার মানে এই বরাবর হবে, ঠিক আছে? আমি যদি এই সারফেসটা চিন্তা করি তাহলে এই বরাবর হবে, আমি যদি ওই সারফেসটা চিন্তা করি তাহলে এই বরাবর হবে, আমি যদি এই সারফেস চিন্তা করি তখন উপরে বরাবর হবে, আমি যদি নিচের সারফেস চিন্তা করি তাহলে নিচের বরাবর হবে, ঠিক আছে? তো আমি যদি এই সারফেস চিন্তা করি তাহলে এই বরাবর হচ্ছে আমার এরিয়া। এখন দেখো এই বরাবর যদি আমার এরিয়া হয়, এখন আমি এই আমার ফোনটাকে যদি আমি তড়িৎ বলরেখা চিন্তা করি, ফোনটা হচ্ছে আমার তড়িৎ বলরেখা আর এটা হচ্ছে আমার এরিয়া। আচ্ছা, তো এটার ডিরেকশন কোন দিকে? এই বরাবর। তো এই বরাবর যদি ডিরেকশন হয় আর আমার যদি তড়িৎ বলরেখা যদি তড়িৎ বলরেখার ডিরেকশনও যদি এই বরাবর হয়, ঠিক আছে? জাস্ট চিন্তা করো এটা সেম স্যার। হ্যাঁ, যদি সেম হলে তো স্যার তাহলে ইকুয়েশন করে দিবেন। যদি দুইটা সেম দিকে হয়, মানে আমি জাস্ট ফাইনাল শুরুতে চিন্তা করো আমার এরিয়ার ডিরেকশন সামনের দিকে। তার সেম দিকে হলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। হ্যাঁ, যদি সামনের দিকে হয়, এটা দিকে সামনের দিকে হয়, তার মানে কি আমার যে কোনো কিছু প্রবেশ করতে হইলে এই বরাবর প্রবেশ করতে হবে। তো আমার এখান থেকে তড়িৎ মানে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা যদি সামনে বরাবর আসে, এটা কি আমি পাবো? ধরে নাও যে এটা বাতাস, এটা আমার জানালা, এই জানালা দিয়ে বাতাস কখন প্রবেশ করবে? যদি আমার বাতাসটা এই দিক বরাবর প্রবেশ করে, তাই না? ঠিক আছে, ধরো এটা আমার জানালা, এই হচ্ছে জানালা এরকম করে খোলা যায়। তো বাতাস কখনই এখানে সর্বোচ্চ যাবে যখন বাতাসটার ডিরেকশন হবে এই বরাবর, লম্বভাবে। আচ্ছা, তো এখন ঠিক একইভাবে ইলেকট্রিক ফিল্ড যে জিনিসটা, সেটাও যদি আমার এই বরাবর ডিরেকশন হয়, আমার কখন ম্যাক্সিমাম হয়? যখন
কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। দেখো যখন 0 ডিগ্রি তখন আমার ম্যাক্সিমাম, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের মানে এরিয়ার ডিরেকশন হচ্ছে এইভাবে লম্ব বরাবর, আর এটাও যদি আমার লম্ব বরাবর এইভাবে যায় তখন কি হবে? দুইটা একই ডিরেকশনে না? জি স্যার। আমি ম্যাক্সিমামটা পাচ্ছি। আর যদি এমন হয় যে এইটার ডিরেকশন এই দিকে আর আমার এটা যাচ্ছে হচ্ছে এই বরাবর, তখন এটা কি লম্ব বরাবর না? তখন এটা 0 ডিগ্রি, মানে 0, মানে তড়িৎ ফ্লাক্সের মান হয়ে যায় 0। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে আসলে এইরকম, মানে এটা যদি আমার এরিয়া হয়, এরিয়ার ডিরেকশন হচ্ছে এরকম, ঠিক আছে? এরিয়ার ডিরেকশন এইরকম। তো আমি যদি যে কোনো কিছু এই এরিয়ার মধ্যে আমার পেনিট্রেট করতে হয়, এই এরিয়ার মধ্যে পেনিট্রেট করতে হয়, তখন আমার কি হইতে হবে? এইভাবে প্রবেশ করতে হবে, তাই না? তাইলে ম্যাক্সিমাম প্রবেশ করবে, তাই তো? জি তাহলে এইভাবে প্রবেশ করলে যদি ম্যাক্সিমাম প্রবেশ করে, তাহলে এই দুইটা ডিরেকশন কেমন? একই বরাবর না? স্যার লম্ব জি স্যার। একইভাবে। হ্যাঁ, মানে এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন, দুইটা তো সেম ডিরেকশন। আচ্ছা, আর যদি এমন হয় যে এটা এইভাবে না গিয়ে এইভাবে যাচ্ছে, তাহলে কি আর ম্যাক্সিমাম পেনিট্রেট করলো? পুরাটা পেনিট্রেট করছে? না স্যার। পুরাটাই করছে না, ঠিক আছে? তখন হচ্ছে 0 হয়ে যাবে। আর এর মাঝামাঝি কোনো অ্যাঙ্গেল যদি হয়, তখন সেটা হবে হচ্ছে কত? মাঝামাঝি অ্যাঙ্গেল হইলে তখন হবে হচ্ছে কম বেশি কিছু একটা, মানে কম হইতে পারে, বেশি হইতে পারে, থিটার উপর এটার উপর নির্ভর করে। ডিপেন্ড করে সেটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। এই যে এখানে দেখা হচ্ছে, ছবি দেওয়া হয়েছে যে ই এর ডিরেকশন এই বরাবর, আর এটা হচ্ছে আমার এবি ডিরেকশন। যদি এমন হয় যে তারা একই দিক বরাবর হয়, তখন আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স হবে, আর যদি 90 ডিগ্রি বরাবর হয় তখন আমাদের 0 ফ্লাক্স তৈরি হবে। এই ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে একটা ল আছে, সেই লটা হচ্ছে কি? গাউস ল। তো গাউস লটা কি স্টেট করে? গাউস লটা স্টেট করে এরকম, কারো একজন থেকে খুব নয়েজ আসতেছে, আবুল কাশেম। আচ্ছা, গাউস ল স্টেট করে কি, যে ধরো কোন একটা সারফেস আছে, কোন একটা সারফেস এরকম ক্লোজ সারফেস আছে একটা, এই ক্লোজ সারফেসে কি পরিমাণ ফ্লাক্স আছে, মানে এই সারফেসে ফ্লাক্সের মান কত, সেটা যদি আমি বের করতে চাই, এই সারফেসে ফ্লাক্সের মান কত সেটা আমি আসলে বের করতে চাই। যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারবো? যে এই টোটাল সারফেসে কি পরিমাণ চার্জ আছে, টোটাল সারফেসে টোটাল চার্জকে আমি যদি এপসাইলন নট দ্বারা ভাগ করি, তাহলে আমি যে মান পাবো সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান। Gauss law states that the flux of the electric field E through any closed surface is equal to the 1 by epsilon naught times the total charge enclosed by the surface. মানে এই সারফেসে টোটাল চার্জ যদি হয় প্লাস কিউ পরিমাণ, তাহলে কিউটাকে যদি আমি এই সারফেসের এপসাইলন নট জিনিসটা কি গতদিন বলছিলাম বলো তো? স্যার শূন্য মাধ্যমে বেদনাঙ্ক। হ্যাঁ, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, যোগ্যতা। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো এইখানে যে মিডিয়ামটা আছে, এই মিডিয়ামের পারমিটিভিটিকে যদি এই মিডিয়ামের টোটাল চার্জ দিয়ে ভাগ করি, তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এই মিডিয়ামের ইলেকট্রিক ফ্লাক্সের মান। তাহলে ফাই ই সমান সমান কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? কোন একটা ক্লোজ সারফেসে যে পরিমাণ চার্জ আছে, সেই চার্জকে যদি আমি ওই ক্লোজ সারফেসের পারমিটিভিটি দ্বারা ডিভাইড করি, তাহলে হচ্ছে আমি কি পাবো? ওই সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান পাবো।
সো এখান থেকে আমি লিখতে পারি এপসাইলন নট সমান সমান কিউ বাই এফ ফাই ই সমান সমান কিউ বাই এপসাইলন নট। সো এই দুটোকে যদি আমরা একত্রে লিখি যে এপসাইলন নট ফাই ই সমান সমান কিউ, যেখানে ফাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, আর এই ফাই ই কে আমরা কি লিখতে পারি, ফাই ইটাকে চাইলে আমরা এই আগে যেটা দেখছি যে ফাই ই সমান সমান কি ছিল ইএস, তো আমি এটাকে যদি এসটাকে যদি আমরা ক্ষুদ্র এরিয়া চিন্তা করি তাহলে কি করতে পারি, এটাকে যদি ইন্টিগ্রেশনে বসাই তাহলে ই ডট জিএস লিখতে পারি না? জি স্যার, জি ইলেকট্রিক স্যার লেখা ফিল্ড আর যাবে। ডিএস হচ্ছে আমার ক্ষুদ্র একটা এরিয়া। তো এই জন্য এটাকে আমরা চাইলে লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। সো ফাই ই সমান সমান যদি এখানে মান বসাই তাহলে এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ। এটাই হচ্ছে গাউসের ল এর ইন্টিগ্রাল ফর্ম। গাউসের ল ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ, যেখানে ডিএস হচ্ছে ইজ ভেরি স্মল সারফেস। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে বা আমি যদি জিজ্ঞেস করি যে টেল মি দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ গাউস ল ইন ইন্টিগ্রাল ফর্ম, তখন কি বলতে হবে? E not integrated E dot ds epsilon not এপসাইলন নট, phi E dot ds equal to zero. না না এটাও হয় নাই, বলতে হবে এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ, কিউ স্যার এটাই তো স্যার। এটা জি বলতে হবে। স্যার। কিন্তু তুমি যদি এটা বলো যে ফাই ই এপসাইলন নট সমান সমান কিউ, তখন কিন্তু হবে না। কারণ স্যার মানে আবদ্ধ তল তো থাকতেছে না। হ্যাঁ, তোমার যদি আমি জেনারেল, Epsilon not এর পরে যে চিহ্নটা ওটাই কি বললেন? ওটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল। জি স্যার। আচ্ছা, আবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় জেনারেল ফর্ম কি, তখন হচ্ছে যেটা বলতে হবে ফাই এপসাইলন নট সমান সমান কিউ। ঠিক আছে? জি স্যার। জি স্যার ঠিক আছে। ওকে, তো ফিজিক্সের যে ল আছে বা সায়েন্সের যে কোনো ল এর ক্ষেত্রে এটা প্রযোজ্য যে একটা ল থেকে আরেক লতে যাওয়া যেন যায়, মানে এক ল থেকে যেন আমি আরেক লতে যাইতে পারি বা আরেক ল থেকে আরেক লতে আসতে পারি বা একটা থিওরি দিয়ে আরেকটা থিওরিকে প্রুভ করতে পারি, এরকম হইতে হবে। এটা হচ্ছে সায়েন্সের নিয়ম। সায়েন্সের তুমি যদি এখন নতুন একটা ল নিয়ে আসো তাহলে সেই লটাকে এমন হইতে হবে যে আগের সবগুলা লকে সে ভেরিফাই করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তো আমরা একটা কুলম্বস ল পড়লাম, এখন গাউস ল পড়লাম, তো এখন আমাদের এই দুটার মধ্যে একটা বের করতে হবে, সম্পর্ক বের করতে হবে, বা এদের কম্বিনেশন। একটা ব্যবহার বের করতে হবে যে গাউস ল থেকে কুলম্বস লতে কি যাওয়া যায় কিনা বা কুলম্বস ল থেকে গাউস লতে আসা যায় কিনা, এরকম একটা ব্যাপার বের করতে হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে কুলম্বস ল থেকে আমরা মানে গাউস ল থেকে আমরা কুলম্বস লতে যাইতে পারি কিনা। আচ্ছা, তো let us consider a point charge q centered on a spherical surface of radius r. তো এরকম যদি হয় যে একটা স্ফেরিক্যাল সারফেস আছে যেটা রেডিয়াস হচ্ছে r, তো সেই মাঝখানে একটা পয়েন্ট চার্জ আছে q। তো আমরা চাইলে ওইখানে কি করতে পারি, গাউস ল অ্যাপ্লাই করতে পারি না? আচ্ছা, গাউস ল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ। তো এটা অ্যাপ্লাই করলাম। তো আমরা যদি এই যে ফিগারটা দেখি যে এটা হচ্ছে একটা ক্লোজ সারফেস, মাঝখানে একটা প্লাস কিউ চার্জ, যার রেডিয়াস হচ্ছে r, আর এখানে আমি একটা ক্ষুদ্র ডিসটেন্স কল্পনা করে নিছি, সেটা হচ্ছে ds, আর আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই বরাবর।
বাইরের দিকে। তো আমি কি বলছিলাম যে যে কোনো জায়গায় ডিএস এর ডিরেকশন মানে এরিয়ার ডিরেকশন সবসময় কোন দিকে? লম্ব বরাবর স্যার। লম্ব বরাবর বা বাইরের দিকে, আসলে একই তো কথা তাই না? লম্ব জি তো স্যার। বাইরের দিকে না? আচ্ছা, সো আমি যদি একটা স্ফেরিক্যাল সারফেস চিন্তা করি তাহলে সেটার ইটা কি হবে, ডিরেকশনটা কোন দিকে হবে? উপরে লম্ব বরাবর। উপরে লম্ব বরাবর। that means আমি বাইরের দিকে। এই ছবিটা বাইরের দিকে। দেখি তাহলে এটা বাইরের দিকে হবে আসলে। তাহলে ই এর ডিরেকশন আর ডিএস এর ডিরেকশন এটা কি একই বরাবর না? জি স্যার সেম। স্যার একই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি ই আর ডিএস দুইটার ডিরেকশন হচ্ছে, যেটা হচ্ছে আউটওয়ার্ড। সো তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। সো ই ডট ডিএস ইনটু cos থিটা। তো cos থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো সেখান থেকে আমরা লিখতে পারি ই ডিএস সমান সমান হচ্ছে কি, মানে ই ডট ডিএস সমান সমান কি হবে? ই ডিএস। ডিএস। তো আমরা লিখলাম এপসাইলন নট ই ডিএস সমান সমান কিউ। Is constant from the point of surface. আচ্ছা, এই পুরো সারফেসের জন্য, এই পুরো স্ফেরিক্যাল সারফেসের জন্য ই হচ্ছে একটা ইউনিফর্ম ভ্যালু, মানে কনস্ট্যান্ট ভ্যালু, এটা সব জায়গায় হচ্ছে সেম, এটার মানে কোনো পরিবর্তন হয় না। তো যদি তাই হয় তাহলে ইটাকে আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। ইটাকে সামনে নিয়ে আসলে কি হবে? এপসাইলন নট ই ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। আচ্ছা, তো আমি তোমাদেরকে মনে হয় যখন ফিজিক্স 1 পড়াইছিলাম তখনও এই ব্যাপারগুলো বলছিলাম যে ক্যালকুলাস জিনিসটা আসলে কি, বা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই দুইটা জিনিস আসলে কি বলো তো, কি এই দুইটা জিনিস? ইন্টিগ্রেশন মানে কি আর ডিফারেন্সিয়েশন মানে কি? স্যার ইন্টিগ্রেশন মানে হচ্ছে আর ইন্টিগ্রেশন হচ্ছে অনেকগুলো ছোট ছোট জিনিসকে একত্র করা। একত্র করা, আর হচ্ছে একত্র করা। ডিফারেন্সিয়েশন হচ্ছে ছোট ছোট সে অনেকগুলো ছোট ছোট ভাগ করা। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ আচ্ছা করা। আচ্ছা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে তোমরা অনেকেই জানো যে ছোট 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 জিনিসকে একত্র করে বড় জিনিস করা, আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা বড় জিনিসকে ছোট ছোট অংশে ভাগ করা। আচ্ছা, যদি তাই হয় তাহলে বলো যে এই স্ফেরিক্যাল সারফেসের যে কোনো একটা ছোট একটা অংশকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? টোটাল সারফেসের মানটা পাবো স্যার। তার মানে টোটাল যে সারফেস আছে সেই টোটাল সারফেসের এরিয়াটা চলে আসবে। তো এখন একটা স্ফেরিক্যাল সারফেসের এরিয়া কত? টু পাই আর 2 পাই আর হচ্ছে তোমার একটা বৃত্তের পরিধি, বৃত্তের হচ্ছে পরিধি। সার্কামফারেন্স। So what will be the area of a spherical surface? 4 পাই আর স্কয়ার। 4 pi r square. 4 পাই আর স্কয়ার। এটা মানে কি দেখে মানে দেখে বললা নাকি হচ্ছে আসলেই না স্যার, মনে হইতেছে। মনে হইতেছে? স্যার এটা তো স্যার নেই জানা স্যার। আচ্ছা, আমাকে বলো তো সার্কেল আর স্ফেয়ারের মধ্যে পার্থক্য কি? স্যার স্ফেয়ার হচ্ছে আমরা একটি বৃত্তকে যদি 360 ডিগ্রি কোণে ঘোরাই বৃত্তকে অর্ধেক তাহলে করলে যে অর্ধেক করে 360 ডিগ্রি কোণে ঘোরালে যেটা হয় সেটাই। হ্যাঁ হ্যাঁ অর্ধেক করে 360 ডিগ্রি কোণে যদি আমরা ঘোরাই তাহলে যে ঘনবস্তুটি সৃষ্টি হয় সেটাই স্যার স্ফেয়ার। হ্যাঁ, ঘনবস্তু বাংলা ইংরেজি জানো কি? ঘনবস্তু কি হবে? ঘনবস্তু তো তোমার ধরো গোলক হবে আর কি। ফানেল, একটা গোলকীয় বস্তু হবে আর কি। আচ্ছা, এখানে ব্যাপারটা আমি তোমাকে বলি, সার্কেল আর স্ফেয়ার হচ্ছে সেম টাইপেরই জিনিস। ঘনবস্তুর স্যার মানে ইংরেজি জানতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, এই কারো একজনের মেসেঞ্জারে খুব বাইরে করতেছে। আচ্ছা, সেটা হচ্ছে সার্কেল হচ্ছে 2 ডিমেনশনাল একটা জিনিস, ঠিক আছে? আর স্ফেয়ার হচ্ছে 3 ডিমেনশনাল একটা জিনিস। ক্লিয়ার? এখন দুইটা জিনিস একরকমই, তুমি যদি একটা সার্কেল আঁকো সেটাও দেখতে যেরকমই হবে, কিন্তু এখানে যেটা আঁকছে সেটা কিন্তু আসলে সার্কেল, কারণ এটা হচ্ছে 2 ডিমেনশনাল। আমি যদি এই 2 ডিমেনশনটাকে 3 ডিমেনশনে কনভার্ট করি
তখন সেটা হয়ে যাবে একটা স্ফেয়ার। ঠিক আছে, সার্কেলকে তুমি কখনো হাতে নিতে পারবা না। সার্কেল কি হাতে নেওয়া যায়? না স্যার। বা নিতে পারবা সর্বোচ্চ, মানে কিন্তু হাতে আসলে সার্কেল হয় না ওরকম। সার্কেল আসলে হাতে নেওয়া আসলে খুব কষ্টকর জিনিস, 2 ডিমেনশনাল জিনিস তো। কিন্তু তুমি স্ফেয়ার হাতে নিতে পারবা। ধরো একটা টেনিস বলকে তুমি মাঝখানে কাটলা, বা একটা ফুটবলকে মাঝখানে কাটলা, তো অর্ধেক অংশ একটা স্ফেয়ার, পুরাটা একটা স্ফেয়ার। আবার স্ফেয়ার হইতে পারে 2 ধরনের, একটা হইতে পারে কেমন নিরেট, আরেকটা হইতে পারে ফাঁপা। ঠিক আছে, 2 ধরনের স্ফেয়ার হতে পারে। তো সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, আর স্ফেয়ারের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার। সো এখানে ইন্টিগ্রাল ডিএস এইটুকু যদি আমরা ইন্টিগ্রাল করি, তখন যেটা আসবে সেটা হবে কি 4 পাই আর স্কয়ার। সো লিখলাম এপসাইলন নট ই 4 পাই আর স্কয়ার সমান সমান কিউ। সো ই সমান সমান কি হবে? ই সমান সমান হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, তো 1 বাই ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তো এখন যদি এমন হয় যে ওই সারফেসের মধ্যে আমি একটা সেকেন্ড আর একটা পয়েন্ট চার্জ আইনা রাখলাম, সেকেন্ড একটা পয়েন্ট চার্জ রাখলে সেখানে কি হবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তৈরি হবে না, একটা ই তৈরি হবে, জি স্যার। বা সেখানে একটা ফোর্স তৈরি হবে না, একটা ফোর্স জি তৈরি স্যার, তৈরি হবে। হবে। তো সেইটা কি হবে? আমরা জানি ই সমান সমান এফ বাই কিউ নট, তাই তো? জি স্যার। এফ বাই কিউ নট। তাহলে এখানে এফ সমান সমান কি হবে? এফ সমান ই সমান সমান এফ বাই কিউ নট, তাই না? তো ই সমান সমান যদি এফ বাই কিউ নট হয়, তাহলে ই এর মান আমরা কি জানি এখান থেকে? 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই ইনটু কিউ ডিভাইডেড আর কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার আর স্কয়ার সমান সমান এফ বাই কিউ। কিউ নট। তো আমরা চাইলে কি করতে পারি? এই কিউটাকে উপরে উঠে ফেলতে পারি, তাই না? জি তাহলে কি স্যার। হবে? কিউ কিউ নট এরকম হয়ে যাবে। জি স্যার, কুলম্বের সূত্র হয়ে গেল। এটাকে যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, তাহলে কি হয়ে গেল? এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ নট বাই আর স্কয়ার। তাহলে জি স্যার। এটা কি কুলম্বের সূত্র না? জি স্যার, কুলম্বে রূপান্তরিত হয়েছে। তার মানে আমরা কর্তৃক আসলাম গাউসের ল থেকে সুন্দর মতো কুলম্বের লতে চলে আসি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা এটা বলতে পারি যে উই হ্যাভ সাকসেসফুলি ডিডিউস কুলম্বস ল ফ্রম গাউস ল। স্যার এই জিনিসটার নামটা কি একটু আরেকবার বলবেন? এই যে ইপসিলন নট এর পরে ই আছে, তারপরে যে ফ্লাক্সের মতো একটা কি হাইট এটা ক্লোজ হ্যাঁ। ইন্টিগ্রাল। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিগ্রাল চিহ্ন আর কি। ইন্টিগ্রাল চিহ্ন এখানে যে রাউন্ড করা হয়েছে সেটার জন্য কি বলবেন? ওটাতে বোঝাচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল। হ্যাঁ, এই ইন্টিগ্রাল হচ্ছে কয়েক ধরনের হয়। ঠিক আছে, তোমরা যদি ধরো এরকম করে নেটে সার্চ দিবা, তোমার কিছু এরকম কি মনে হইলে, এগুলো তো আসলে বই পাওয়া যায়, কিন্তু বই তো আর অ্যাভেলেবল না তোমাদের কাছে। তো তোমরা সার্চ দিবা যে ইন্টিগ্রাল টাইপ। ঠিক আছে, তাহলে দেখবা যে কত ধরনের ইন্টিগ্রাল টাইপ। আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল। তারপরে এরকম সারফেস ইন্টিগ্রাল আছে। ঠিক আছে, স্যার ক্লোজ ইন্টিগ্রাল গুলো কোথায় কোথায় ইউজ করতে হয়? তোমার যদি কোনো ক্লোজ সারফেস থাকে তখন তুমি ক্লোজ ইন্টিগ্রাল ইউজ করবা। স্যার আমরা তো দুই ধরনের করছিলাম, একটা ডেফিনিট একটা ইনডেফিনিট। স্যার ডেফিনিট বলতে কি ক্লোজ ইন্টিগ্রাল? স্যার ক্লোজ ইন্টিগ্রাল আর ইন্টিগ্রালের কাজ কি একই স্যার? ইন্টিগ্রাল হচ্ছে, ধরো তোমার যখন একটা ইন্টিগ্রালের কথা বলা থাকবে তখন আসলে কিছু বলা নাই,
যে তুমি কোন ধরনের ইন্টিগ্রেশন করবা। হুম ঠিক আছে, ধরো মেইনলি তুমি যদি ইন্টিগ্রেশনের কথা চিন্তা করো তাহলে দেখো এই যে এটা হচ্ছে যে একটা নরমাল ইন্টিগ্রেশনের চিহ্ন। হুম হুম ঠিক আছে, এখানে আসলে কিন্তু বলা নাই যে তুমি কোনটা ইনডিফিনিট integrate এগুলা। করবা। ঠিক আছে, তারপরে ধরো অনেক সময় এখানে যে সি দেওয়া থাকে, তার মানে সেটা মিন করে হচ্ছে এখানে আমার লাইন ইন্টিগ্রেশন করতে হবে, লাইন ইন্টিগ্রাল, এটা এক ধরনের লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে, তারপরে ধরো সি কিছু আছে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, এস দেয়া থাকবে, তখন সারফেস ইন্টিগ্রাল করতে হবে। এখন সারফেস ইন্টিগ্রাল, সারফেস তো দুই ধরনের হতে পারে, ক্লোজ সারফেস হতে পারে, ওপেন সারফেস হতে পারে। তো ক্লোজ সারফেসের ক্ষেত্রে এরকম গোল্লা দেয়া থাকে, যেটা হচ্ছে ক্লোজ। বলতে স্যার ইকুয়েশন কি একই কার্যক্রম? না, ইকুয়েশন এক হবে না, কারণ তুমি এই যে এখন যেমন করলা যে একটা ইসের জন্য, কার জন্য, একটা স্কয়ারের জন্য তুমি সুন্দর মতো সহজে একটা কি বের করে ফেলতে পারছো, এরিয়া বের করতে পারছো। কিন্তু একটা স্কয়ার যদি এখন হয়, মানে ওপেন স্পেস হয়, ওপেন সারফেস হয়, তখন কি তুমি এত সহজে ইকুয়েশনটা বের করতে পারবা? না স্যার। তখন তোমার আরো অনেক কিছু কনসিডারেশন নিতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। ঠিক আছে, স্যার এটার ক্যালকুলেশন কি রকম হবে স্যার? কোনটা ক্যালকুলেশন? ক্লোজ ইন্টিগ্রালের ক্যালকুলেশন কেমন হবে? এইটা আপনি করে একটু স্পেসিফিক্যালি বলো, আমি বুঝতেছি না তোমার কথা। স্যার বলতেছি স্যার, আমরা তো স্যার বিভিন্ন ধরনের ইন্টিগ্রাল করছি স্যার, ক্লোজ ইন্টিগ্রালের সাথে আমরা আসলে অ্যাকচুয়ালি পরিচিত না। বলতেছি এরকম ইন্টিগ্রালে আমরা কি রকম ভাবে মানে ক্যালকুলেশন করতে পারি? আচ্ছা, ইন্টিগ্রালের ক্যালকুলেশন যেরকম হয়, তোমার ক্লোজ ইন্টিগ্রালের ক্যালকুলেশন সেমই হবে। স্যার এইটাই জানতে চাচ্ছিলাম স্যার। কিন্তু কাহিনী হচ্ছে যেটা, ক্লোজ ইন্টিগ্রাল যদি দেয়া থাকে তখন হচ্ছে তুমি সহজে বুঝতে পারবা। যেমন ধরো, তো তোমার যদি কোনো একটা জিনিস ধরো একটা জিনিস কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হবে, এখানে লিমিট দেয়া থাকে না, কোত্থেকে কই, জি স্যার দেওয়া থাকে, এখানে এ একটা থেকে বি লিমিট দেয়া পয়েন্ট থাকে, এখানে একটা লিমিট দেয়া থাকে। ঠিক আবার আছে, লিমিট হবে। তো এই ক্লোজ ইন্টিগ্রাল তোমার এইরকমই একটা জিনিস। ধরো তোমার যদি এরকম হয় যে এরকম একটা ক্লোজ সারফেসে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, তখন কি তোমার এরকম লিমিট দেয়া থাকতে পারবে যে এইখান থেকে এই পর্যন্ত? তো কিন্তু দেয়া যায় না। না স্যার, না স্যার, এরকম তোমার যদি লাইন থাকে, লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে যেমন R1 R2 বলে দেই আমরা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ওই রকম যে তোমার এখানকার লিমিটটা আসলে বলে দিতেছে। এই ক্লোজ ইন্টিগ্রাল বা সারফেস ইন্টিগ্রাল বলো, তুমি ওপেন ইন্টিগ্রাল বা ভলিউম ইন্টিগ্রাল, এগুলো আসলে তোমাকে ওই লিমিটটা আসলে ডিফাইন করে দেয় যে তুমি কোত্থেকে কই ইন্টিগ্রেশন করবা। ওকে স্যার। আচ্ছা, এখানে চাইলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, এখানে আমরা কি করছি, কুলম্বস ল ডিডিউস করছি গাউস ল থেকে, তাই না? গাউস ল জি স্যার। ডিডিউস করা যায় কুলম্বস ল থেকে, মানে এইখান থেকে ওই উপরে যাওয়া যায়। এটা কি তোমরা করতে পারবা? তো এটা আমি তোমাদের একটা হোম টাস্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, স্যার এটা কি ডিফারেন্সিয়েশন করতে হবে স্যার? এটা ইন্টিগ্রাল আছে এটা ডিফারেন্সিয়েশন করে নাকি স্যার? আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেই, জাস্ট নিচে থেকে উপর দিকে যাওয়ার চেষ্টা করব। স্যার কোশ্চেনটা আরেকবার যদি বলতেন। কোশ্চেন হচ্ছে আমরা কি করছি, গাউস ল থেকে কুলম্বস লতে আসছি, তাই না? কুলম্বতে আসছি আমরা, কুলম্ব ল থেকে গাউস এখন ল উল্টা চলে যাব, যে উল্টা যাবে এখন, হ্যাঁ, মানে কুলম্বস ল এইখান থেকে উল্টা থেকে নিচ থেকে উপরে উঠলে হয় আইনটা। নিচ থেকেই উপরে উঠতে হবে, কিন্তু ধরো এক লাইন থেকে আরেক লাইন যাওয়ার মাঝখানে তো একটা লজিক বলতে হবে, তাই না? জি স্যার। এই লজিকটাই হচ্ছে মেইন জিনিস, সেটা আমি দেখতে চাই যে আগামী ক্লাসে কে বলতে পারো। ঠিক আছে।